Thank you, speaker, for nice presentation. My question is regarding the treatment. Patient is admitted that the time of admission patient is slow, and SPO is the 82%. Why not transfer the patient immediately in ICU before treatment giving the gynecology? We transferred the patient same day at 11:40. Yes. 82% saturation. Patient বিষয় সব কি আমি ট্রিটমেন্ট শুরুর আগে কি এটা ইন্ডিকেশন ছিল কিনা ট্রান্সফার করা আইসিইউ রেসপিরেটরি ডিস্ট্রেস ছিল রেসপিরেটরি ডিস্ট্রেস ছিল সে অ্যাবডোমিনাল ডিস্টেনশন এবং রেসপিরেটরি ডিস্ট্রেস নিয়ে আসছিল ভর করে পাঠাবো না আগে পাঠালে ইন্ডিকেশন ছিল আইসিইউ এটা জানো না আছে আমার কোশ্চেনটা পাঠান থ্যাংক ইউ নাইস প্রেজেন্টেশন স্যারের প্রশ্নটা যেটা সেটা হচ্ছে পেশেন্ট আসার পরে তার আইসিইউতে আমরা কল দিয়েছি এবং পাঠিয়ে দিয়েছি যে লোকজন ছিল তাদের কোনো ফিনান্সিয়াল ক্যাপাবিলিটি ছিল না যে কারণে তারা প্রথমে যাবে কি যাবে না এটা নিয়ে অনেকক্ষণ সিদ্ধান্তহীনতা ছিল এবং পরবর্তীতে তারা 11টার সময় রাজি হয় আইসিইউতে যায় এটা আসলে আসার সাথে সাথে কল দেওয়া হয়েছে কিন্তু তারা দেখতে পাচ্ছিল না আর আরেকটা জিনিস হচ্ছে যে ম্যাডাম এই পেশেন্টটাকে এখানে রেফার করছিলেন আসার পরে পেশেন্টটা যখন আইসিইউতে যাইতে যাচ্ছিল না তখন ম্যাডাম তার বলছে যে আইসিইউতে যাক সেটা ফিনান্সিয়াল যে ব্যাপার আছে সেটা ম্যাডাম ইয়ে করবে প্রথমে যেটা ছিল যে আমাদের 5টা বেড ফিল আপ ছিল এবং নতুন অংশটা আমাদের চালু ছিল এরপরে যখন পেশেন্টের লোক রাজি হয়েছে তখন আমরা ওই পাশে একটা সিসিউ থেকে একটা মনিটর নিয়ে ওই পাশে একটা নতুন বেড অ্যারেঞ্জমেন্ট করে তারপরে আমরা পেশেন্টটাকে অ্যাডমিশন করতে সেটা করতে আমাদের প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় লাগে It is the story actually. Thank you very much, Dr. Nafisa Sultana, for nicely presenting your case. Actually, এই কেসটা পাঠানো হয়েছে থ্যাংক ইউ স্যার পেশেন্ট যখন আসে ওদেরকে অনেক কাউন্সেলিং করা হয় ইনিশিয়ালি দে ওয়ার নট ইন্টারেস্টেড টু গো আইসিইউ বিকজ দে আর ফিনান্সিয়ালি উইক বাট পেশেন্টটা যখন গ্র্যাজুয়ালি খারাপ হয় তো পেশেন্ট একটা ক্লিনিকের পেশেন্ট ছিল তো ওরা আমাকে ফোন দিয়ে ওই দিন ছিল হলিডে ফ্রাইডে সো আমাকে যখন ফোন দেয় ওই ক্লিনিক কেসটা কিন্তু আমি করি নাই সরি তো তখন আমাকে যখন দায়িত্ব দেওয়া হয় যে কেসটা আমরা নিব কিনা তো আমি রাজি হওয়ার পরে তখন রোগীটাকে পাঠাই রোগীটা কিন্তু অ্যাডমিশন রুমে গ্যাসপিং হচ্ছিল তো আমাদের মেডিকেল অফিসার কিন্তু তৎক্ষণাৎ আইসিইউ মেডিকেল অফিসার ছিল তাকে ইনফর্ম করে এবং ও কিন্তু নিজে ফিজিক্যালি এসে রোগীটাকে কিন্তু সাপোর্ট দেয় এখানে কোনো আসলে কোশ্চেনের কোনো অবকাশ নেই পেশেন্টটা প্রথমে রাজি ছিল না এটা একটা কথা সেকেন্ডলি হচ্ছে কোনো বেড ছিল না যদিও তার আগের দিন আমাদের নতুন আইসিইউ বেড ওপেন হয় বাট ওটা কিন্তু অ্যাক্টিভ ছিল না ফাংশনিং ছিল না ইট ইজ ওয়ান অফ দ্য ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট তো তখন আমাদের ডিডি স্যারকে আমরা জানাই তো ডিডি স্যার তখন অনেক জায়গা থেকে আমাদের গাইনিতে একটা মনিটর আছে আমাদের একটা বেড আছে ওখানে আমাদের ফোন দেওয়া হয় যে ওই বেডটা ফাঁকা কিনা মনিটরটা ফাঁকা কিনা কার্ডিওলজিতে ফোন দেওয়া হয় যে ওইটা কি ফাঁকা কিনা আসলে সব জায়গায় পেশেন্ট ছিল তারপরে বিকাল রাত্রেবেলা ওই আসির সাহেব আছেন যে আমাদের স্টোরে ওনাকে ফোন দিয়ে আসির সাহেব তার সব ফোর্স দিয়ে সে নিজে ওই ফ্রাইডেতে রাতের বেলা সে আমাদের স্টোর খুলে নতুন মনিটর মেশিন বের করে ওই বেডে নতুন যে আইসিইউ বেড ওখানে সেট করে তারপরে কিন্তু রোগীটাকে সাপোর্ট দেওয়া হয় আসলে এই হিস্ট্রিগুলা আমাদের সবারই জানা উচিত যে আমাদের যে অ্যাডমিনিস্ট্রেটিভ আছে ওনারা আছেন অ্যাডমিনিস্ট্রেশনে ওনারা যে আমাদেরকে কতটুকু হেল্প করেন বন্ধে দিলেও এগুলো রিয়েলি মানে প্রশংসাযোগ্য তো ডিডি স্যার সবাই জানতেন তো ওনারা কিন্তু আলাদাভাবে বেড অ্যারেঞ্জ করে পেশেন্টটাকে দেয় পেশেন্টটা কিন্তু খারাপ হয়ে গিয়েছিল কারণ ওখানে যে অক্সিজেন মিটার ওটা তো নতুন ওটা কিন্তু প্রথমে কাজ করছিল না পরে ওখানে ডক্টররা যে ফাইন্ড আউট করলো যে অক্সিজেন ওয়াজ নট ওয়ার্কিং কারণ মেশিনটা তো নতুন ছিল তারা ওইটাও বুঝে নাই তো এখানে কিছু কিছু ঝামেলা ছিল থ্যাংক ইউ থ্যাংক ইউ ম্যাডাম আজকের স্যার কি এটা আজকের এই প্রেজেন্টেশনের জন্য যে প্রেজেন্টার যে আছে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করেছেন তো আসলে লাস্টের সিনারিওটা যেটা হাত দেখা এগুলি আমরা গত বিগত আন্দোলনে অনেক দেখেছি তো আসলে ভালো লাগে না এটা না দিলেও হয়তো ভালো লাগতো
যাই হোক, যে জিনিসটা বলতে যাচ্ছি স্যার ম্যাডাম, যে আমি মানে একটা কোশ্চেন করতে চেয়েছিলাম যে মানে টেক মেসেজটা কি, হোম মেসেজটা কি আপনাকে দিয়েছেন এটা, তা আসলে এই মেসেজটা মানে কাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে? আমরা পেডিশিয়ান, আমাদের জন্য, অ্যানাটমি, ফিজিওলজি বা সবার জন্যই, সবগুলি কি সবার জন্য হচ্ছে কিনা? মেইন যে জিনিসটা যে আপনাদের আমি একটা রিকোয়েস্ট থাকবে যে যে ঘটনাটা হলো কেউ না কেউ তো করেছে এটা, তো হয়তো আমাদের রিভা ম্যাডাম করেনি, বাট সামবডি ডান ইট। হ্যাঁ, আপনাদের কোনো এই ফোরামে বা অন্য কোথাও অ্যাওয়ারনেস প্রোগ্রামের জন্য যে জাতীয় জিনিস করা উচিত, আমি মনে করি যে যেন এটা ফার্দার এই জাতীয় কিছু না হয়। যে করে গেল সিজারটা, সেই তার রেসপন্সিবিলিটিস নিয়ে 4th ডেতে 5th ডেতে কি হলো সেগুলি যদি একটু দেখার আপনাদের কি বল সোসাইটি থেকে অথবা এই অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলি যদি আপনারা করেন, তাহলে আমার কাছে মনে হয় আমরা একটু, বা আমরা যারা আছি তারা একটু শান্তি পাবো আর কি। ধন্যবাদ। তো আমরা যখন সুযোগ সুবিধা পাই বা এই ধরনের ফোরামগুলোতে এই ধরনের কেসগুলোকে যাতে সোসাইটি, যেমন এটা যদি 6 নম্বর বাচ্চা না হতো তাহলে সে মারা যেত না। তার 3টা সিজার অলরেডি, 4টা 5টা বাচ্চা, 4টা 5টা 6টা বাচ্চা, 7 নম্বর বাচ্চা নেওয়ার দরকার ছিল। আর যদি নিবেই তাহলে সে প্রপার সে সবকিছু করেছে কিনা, তারপরে প্রপার জায়গাতে অপারেশনটা হয়েছে কিনা, তারপরে হলো যে কাজে করা উচিত হলে পরে, এবং যখন আমরা ব্লাড ট্রান্সফিউশন দিই এবং লাস্টলি পেশেন্টটা কিন্তু রিকভারি করেও ফেলছে। হ্যাঁ, আমরা কিন্তু আমাদের অল ডিপার্টমেন্টের সাপোর্টে পেশেন্ট কিন্তু আপ টু তাকে কিন্তু ওই দিনই 11টার সময় ভেন্টিলেশন অফ করে পরে 2টা পর্যন্ত কিন্তু ভালো ছিল পেশেন্টটা। আর অল প্যারামিটারগুলো দেখেছি, রেসপিরেশন, পালস, প্রেশার, এভরিথিং ওয়াজ রাইট। তারপরে দেখা গেল 2টার সময় ব্লাড দেওয়ার পরই পেশেন্টটা মারা গেল। তো এইটাও একটা যে আমরা কি ব্লাড কখন দিব, কিভাবে দিব, বা ব্লাড ট্রান্সফিউশন দিলে এবং কি হতে পারে, এটাও একটা মেসেজ। যে এটা কিন্তু অ্যাকচুয়ালি মারা গেছে ডিউ টু, ওগুলো তো ছিলই, তার প্রিডিসপোজিং অ্যাকচুয়াল কজ অফ ডেথ ডিউ টু ওই ব্লাড ট্রান্সফিউশন লাং ইনজুরি। আমরা কখন সিলেক্ট করব একটা পেশেন্টকে কখন আইসিইউতে পাঠাবো, এবং ভেরি সিম্পল ক্লিনিক্যাল টেস্ট অর ক্লিনিক্যাল ইভালুয়েশন, যেটা আমাদের একদম ফ্রন্ট লাইনাররাও পারবে, ইন্টার্নি ডক্টররাও পারবে, যদি ছোট্ট কিছু টিপস মাথায় রাখবে। ভেরি সিম্পল, ABCD। A মিনস এয়ারওয়ে, আমরা দেখবো এয়ারওয়ে ক্লিয়ার আছে কিনা। B মিনস ব্রিদিং, আমরা দেখবো তার ব্রিদিং আইদার কি রেগুলার অর হাই ব্রিদিং অর লো ব্রিদিং, এবং ইরেগুলারিটি আছে কিনা, প্যাটার্ন রেগুলার কিনা, তার ডেপথ কিরকম। খুব শ্যালো ব্রিদিং যদি অনেক হয় কোনো লাভ নাই, কিন্তু ডিপ ব্রিদিং আমার অল্প হলেও লাভ আছে। সো ডেপথ এটাও ইম্পর্টেন্ট। এরপরে হলো সি মিনস সার্কুলেশন, দ্যাট মিনস আমার ব্লাড প্রেশার কিরকম, পালস কিরকম, পেরিফেরাল সার্কুলেশন কিরকম। পেরিফেরাল সার্কুলেশন বোঝার সহজ উপায় কি, ক্যাপিলারি রিফিল টেস্ট। এগুলো কিন্তু আমরা জানি সবাই, কিন্তু অ্যাসেস করে আমাকে ইভ্যালুয়েশনটা করতে হবে। দেন ডি মিনস ডিসএবিলিটি অ্যান্ড নিউরোলজি, জিসিএস কেমন, কনফিউশনাল স্টেট আছে কিনা, ওরিয়েন্টেশন আছে কিনা, এই জিনিসগুলো দেখা। তাহলে আমরা যদি এই কেস সিনারিও থেকে দেখি আমার কি কি অসুবিধা ছিল। নাম্বার 1, পেশেন্ট ওয়াজ ইন শক, সো সার্কুলেশনের ডিফেক্ট ছিল, একটা অর্গান গেল। নাম্বার 2, পেশেন্ট ইজ ডিসওরিয়েন্টেড, কনফিউজড, রেস্টলেস। আসলে এখানে নন কোঅপারেটিভ হবে না, কারণ ডিসওরিয়েন্টেড পেশেন্ট কখনো কোঅপারেটিভ হইতে পারবে না, তো এখানে কোঅপারেশনের কোনো ভ্যালুই নাই। সো পেশেন্ট ইজ ডিসওরিয়েন্টেড, তাহলে 2টা অর্গান হলো, নিউরোলজি ইনভলভ। অক্সিজেন স্যাচুরেশন ইজ ভেরি লো, 82%, 3টা অর্গান হয়ে গেল। তাহলে আমি আইসিইউতে রেফার করবো কখন, 2 or more অর্গান যদি ইনভলভ হয়, আমার আইসিইউতে রেফারেলের দিস ইজ দ্য ইন্ডিকেশন, এবং দিস ইজ দ্য বেস্ট টাইম টু সেন্ড দ্য পেশেন্ট টু আইসিইউ, বিকজ আমরা আউটকাম ভালো পাবো। কারণ কি, আমরা জানি যে আইসিইউতে হিরোইক ম্যানেজমেন্ট দেওয়ার পরেও মর্টালিটি ইজ ভেরি হাই। এই জন্য আমার 2টা অর্গান ইনভলভ হইলে যদি আমি আইসিইউতে পাঠাতে পারি, বেস্ট রেজাল্ট পাবো, আউটকাম পাবো।
3টা অর্গান হলে তাও ভালো, বাট মোর দেন 3-4 অর্গানস হলে কিন্তু আমার আউটকাম রিয়েলি ডিফিকাল্ট। সো এটা কিন্তু খুব চমৎকার একটা কেস ছিল আইসিইউতে পাঠানো, এবং তারা পাঠিয়েছেন। এন্ড যে স্টোরিটা, সেই স্টোরিটা আমাদের সবার ক্ষেত্রেই প্রযোজ্য, কারণ আমরা এই প্রবলেমগুলো ফেসই করি। প্রথম রোগী রাজি হয় না, এই জায়গায় সেই জায়গায় ঘুরে 4-5 ঘন্টা সময় এখানে কাটাই ফেলে। খুবই, আমরা যদি 10টা কেস রেফার করি, 1টা কি 2টা কেস ডাইরেক্টলি বলে হ্যাঁ আমরা এখনই চলে যাব, বাট ম্যাক্সিমাম পেশেন্টে কিন্তু 2 ঘন্টা 3 ঘন্টা আমাদের ডিলে হয়। থ্যাংক ইউ ভেরি মাচ। পেশেন্ট আমরা প্রথমে যখন ওটি থেকে যায়, তারপর আমরা তাকে ভেন্টিলেটরে রাখি। অপারেশন পরে তার হিমোগ্লোবিন ছিল 6.2। যদি যেহেতু পেশেন্টটা ভেন্টিলেটরে ছিল এবং আনকনশাস, ব্লাড দিলে তার রিঅ্যাকশন হতে পারে, এই কারণে আমরা ওই সময় তাকে ব্লাড ট্রান্সফিউশনে ভর্তি করি। এবং আমরা পরের দিন 15 তারিখ সকালবেলায় তাকে 11টার সময় আমরা এক্সটুবেট করি। এক্সটুবেট করার পরে পেশেন্টের জিসিএস 15, ব্লাড প্রেশার, ইউরিন আউটপুট, লাংস ক্লিয়ার, এভরিথিং নরমাল। আমরা তারপর পেশেন্টকে ওরাল করি এবং পেশেন্ট মুখে সিপস অফ ওয়াটার খাওয়ার পরে আমরা তাকে ব্লাডটা, যদিও এটা খোলার সাথে সাথে আনতে বলছি, কিন্তু ব্লাডটা আনতে তারা 2টা এরকম সময় ব্লাডটা আসে। ব্লাডটা আসার পরে ব্লাডটা চেক করে তারপর লাগানো হয়। লাগানোর 1 ঘন্টা পরে পেশেন্ট প্রথম বলে তার চেস্ট টাইটনেস হচ্ছে এবং তার দম বন্ধ হচ্ছে। 1 ঘন্টা 3:30 পৌনে 4টার দিকে আমরা শুরু করতে যে এরকম পেশেন্ট মানে ব্রিথিং ডিফিকাল্ট। তারপরে আমরা তার ব্লাড ট্রান্সফিউশন অফ করে দিয়ে এবং এই ব্লাড চলা অবস্থায় পেশেন্ট শকে চলে যায়। বিপি নন রেকর্ডেবল, এই 4টার দিকে পেশেন্টের বিপি নন রেকর্ডেবল। এবং পেশেন্ট যেহেতু কনসাস ছিল, আমরা প্রথমে তাকে আবার রিইনটিউবেশন না করে আমরা তাকে নন ইনভেসিভ ভেন্টিলেশন দিই। নন ইনভেসিভ ভেন্টিলেশন চলে 6:30-7টা পর্যন্ত। এবং নন ইনভেসিভ ভেন্টিলেশন চলতে চলতে পেশেন্ট একসময় কনসাসনেস লেভেল কমে যায়। এরপরে তাকে ইনটিউবেশন করা হয়। আর এখন এখানে প্রশ্নটা যে আমরা তাকে ব্লাড ট্রান্সফিউশন দিছি, সেটা কেন, মানে কেন তার হিমোগ্লোবিন ছিল 6.2, এটা আমাদের একটা ট্রান্সফিউশন ট্রিগার আছে। আসলে কখন পেশেন্টকে ট্রান্সফিউশন করব, এটা ট্রান্সফিউশন ট্রিগার হচ্ছে যদি একটা অ্যাকিউট, মানে একটা হেলদি পেশেন্ট হয়, তাহলে আমরা যে ট্রান্সফিউশন ট্রিগার সেটা হচ্ছে 7 গ্রাম পার টিএল। 7 গ্রাম পার টিএল 21% হেমাটোক্রিট। আর যদি পেশেন্টের কোনো কার্ডিয়াক ইনভলভমেন্ট থাকে, সেই ক্ষেত্রে আমাদের টার্গেট হেমাটোক্রিট হচ্ছে 24 অথবা 8 গ্রাম পার টিএল। যেহেতু পেশেন্টটার হিমোগ্লোবিন লেস দ্যান 7 এবং এটা অ্যাকিউট লস, এটা যদি আমরা তাকে রিপ্লেস না করি ব্লাড দিয়ে, ব্লাড ফর ব্লাড দিয়ে আমরা তাকে রিপ্লেস না করতাম, এটা এমন না যে পেশেন্ট আস্তে আস্তে ক্রনিক্যালি অ্যানিমিক। এই পেশেন্টটা অ্যানিমিক ডিউ টু ব্লাড লস। আমরা যদি তাকে ব্লাড দিয়ে রিপ্লেস না করতাম, এই পেশেন্টটা আস্তে আস্তে তার পিএইচটা অ্যাসিডিক হয়ে যেত এবং অ্যানারোবিক মেটাবলিজম হতো এবং এক্সেস পরিমাণ ল্যাকটেট প্রোডাকশন হতো, ল্যাকটিক অ্যাসিডোসিস। যে কারণে আমরা পেশেন্টটাকে এই ব্লাডটা দেওয়া হয়েছে একটা। আরেকটা হচ্ছে যে হিউম্যান বডির ক্ষেত্রে যে স্টাডি, সেটাতে আমাদের 7 পর্যন্ত অ্যালাউড, কিন্তু অ্যানিমেলের ক্ষেত্রে যে স্টাডি আছে সেটা 3 গ্রাম পার ডিএল পর্যন্ত সেটা টলারেবল। যেহেতু আমরা এত দূর পর্যন্ত আসলে হিউম্যান বডির ক্ষেত্রে এই রিস্ক সাধারণত নিয়ে কোনো স্টাডি করা নাই। হিউম্যান বডির ক্ষেত্রে 7 গ্রাম পার ডিএল ম্যাক্সিমাম 21 হেমাটোক্রিট এবং এই হচ্ছে যদি কোনো কার্ডিয়াক ইনভলভমেন্ট থাকে। অ্যানেস্থেসিয়া দেওয়ার সময় যে ঘটনা ঘটে, অ্যানেস্থেসিয়া ডিপার্টমেন্ট সবসময় 10 না হলে অ্যানেস্থেসিয়া দেয় না। সেটার একটা কারণ হচ্ছে যে পেশেন্টটার যদি একটা মেজর সার্জারি হয়, সেই ক্ষেত্রে তার যে অনগোয়িং লসটা হবে সেটা আগে নোট করে নেওয়া হয়, যাতে পরবর্তীতে অপারেশনের পরবর্তীতে তার ম্যাসিভ ব্লাড ট্রান্সফিউশন না হয়। এটা একটা পয়েন্ট। আরেকটা পয়েন্ট হচ্ছে যে এই পেশেন্টটা তো মারা যাওয়ার কারণ কি? এই পেশেন্টটা মারা যাওয়ার কারণ হচ্ছে ট্রান্সফিউশন রিলেটেড অ্যাকিউট লাং ইনজুরি। তাহলে এটা হচ্ছে 12,000-এ একটা পেশেন্টের হয় এবং লিডিং কজ অফ ডেথ ফলোইং ব্লাড ট্রান্সফিউশন 6% পেশেন্টের ক্ষেত্রে এই ধরনের মর্টালিটি, যাদের হয় তার মধ্যে প্রায় 100 জনের 6 জন পেশেন্ট মারা যায়। আর এটা সাধারণত আমরা এটা অ্যাভয়েড করতে পারি। আমরা টেক্সটাইল আরবিসি যেটা দেই, মানে হোল ব্লাড দেই, আমাদের তো হোল ব্লাড দেওয়া ছাড়া নাই। আমরা যদি 3 ভাবে আরবিসি কে দিতে পারি, একটা প্যাকড আরবিসি, একটা ওয়াশড আরবিসি, আর একটা হচ্ছে লিউকোসাইট রিডিউসড আরবিসি। এই ট্রান্সফিউশন রিলেটেড রিঅ্যাকশনে যেটা হয় সেটা হচ্ছে যে লিউকোসাইট যে অ্যান্টিবডি থাকে সেটা নিউট্রোফিলের সাথে রিঅ্যাকশন করে। আমরা যদি এটা লিউকোসাইট রিডাকশন আরবিসি দিতে পারতাম, তাহলে হয়তো এই ধরনের পেশেন্টগুলো, বিশেষ করে ক্রিটিক্যাল ইলনেসের যে পেশেন্ট, সেই পেশেন্টগুলো কে আমাদের এইভাবে হয়তো এই ট্রান্সফিউশন রিলেটেড, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে আইসিইউ ক্ষেত্রে ব্লাড দিলে যে ঘটনাটা ঘটে, বেশিরভাগ ক্ষেত্রে এই ট্রান্সফিউশন রিলেটেড লাং ইনজুরি হয়। আর এটা অন্য কোনো ট্রান্সফিউশন রিঅ্যাকশন না, কারণ এটা যদি অ্যাকিউট হিমোলাইটিক ট্রান্সফিউশন রিঅ্যাকশন হতো তাহলে এটা পেশেন্টের উইদিন মিনিটেই শুরু হতো, এবং এটা সাধারণত ক্রস ম্যাচিং এ যদি আরএসি ইনকম্প্যাটিবিলিটি না হয় তাহলে অ্যাকিউট হিমোলাইটিক রিঅ্যাকশনটা খুব কম হয়। আর এটা ফিব্রাইল রিঅ্যাকশনও না, কারণ পেশেন্টের টেম্পারেচার আসে না।
এটা মেইনলি ট্রান্সমিশন রিলেটেড লাং ইনজুরি, যেটা 1 থেকে 6 ঘন্টার মধ্যে হয়। বেশিরভাগ ক্ষেত্রে ব্লাড চলাকালীন সময় হয়, কিছু ক্ষেত্রে ব্লাড শেষ হওয়ার পর হয়। আর আরেকটা যে জিনিস, এই পেশেন্টের ক্ষেত্রে আমাদের যে ম্যানেজমেন্ট ট্রান্সমিশন রিলেটেড লাং ইনজুরি যে ম্যানেজমেন্ট, সেটা এবিসি এয়ারওয়ে ব্রিদিং সার্কুলেশন, এটা আর হচ্ছে ম্যানেজমেন্ট অফ সেপটিক শক যেভাবে করি আমরা ঠিক সেম প্রোটোকলে, এটা সেই প্রোটোকল অনুযায়ী ট্রিটমেন্ট তার করা হয়েছে, কিন্তু আসলে আমরা পেশেন্টটাকে সার্ভাইভ করতে পারি। আমি বলেছি যে আমার ট্রান্সমিশন ট্রিগারটা কি, যদি আমাদের অ্যাকিউট ব্লাড লস হয় তাহলে আমাদের মনে রাখতে হবে যে 25% ব্লাড লস পর্যন্ত একটা বডি ফিজিওলজিক্যালি সে কম্পেনসেট করতে পারবে, নট মোর দ্যান দ্যাট। সো তার এগেইনস্টে ভলিউম ফর ভলিউম লাগবে, ইফ ইট ইজ ব্লাড ইট নিডস ব্লাড। এখন আমরা বেস্ট হলো যদি আরবিসি কনসেন্ট্রেট আমরা দিতে পারি ইজ গুড, বিকজ মোস্ট রিঅ্যাকশন ইজ কজড বাই লিউকোসাইটস। সো আরবিসি কনসেন্ট্রেট দিতে পারলে বেস্ট। ঢাকায় এটা তৈরি করা বা অ্যাভেলেবল, কিন্তু পেরিফেরিতে ইজ নট দ্যাট মাচ অ্যাভেলেবল। বাট ক্রনিক ব্লাড লস যদি হয়, এটা কিন্তু ইভেন আপ টু 4 গ্রাম টলারেবল হয়। এটা খুবই স্লো যদি প্রগ্রেসিভ হয়, তো সেই ক্ষেত্রে তখন আমাদের দেখা যায় যে ইভেন তখন যদি সেটা ট্রুলি আয়রন ডেফিসিয়েন্সি হয়, ওরাল আয়রন সাপ্লিমেন্টের ভালোই রেসপন্স করে। হ্যাঁ, তবে কার্ডিয়াক ইস্যুস আছে কিনা সেটার সাথে কিন্তু আমার রিলেট করে আমি কি করতে হবে, ট্যাক্সেল অথবা আরবিসি কনসেন্ট্রেট। দিস ইজ বেস্ট ফর কারেকশন অফ হিমোগ্লোবিন অর আরবিসি। থ্যাংক ইউ। আমি একটু অন্যভাবে কথা বলতে যাচ্ছিলাম, সেটা হচ্ছে যে আমার কাছে মনে হচ্ছে পেশেন্টটাকে প্রথমে আইসিইউতে ভর্তি করা উচিত ছিল। এটা আমার একটা অবজারভেশন। এই ব্যাপারে আসলে আমাদের যারা ইমার্জেন্সিতে থাকেন তাদেরকে নিয়ে বসার জন্য আমি মাননীয় ডিরেক্টর মহোদয়ের সঙ্গে অনেকবার কথা বলেছি যে আসলে কোন পেশেন্টটাকে কোথায় পাঠাইতে হবে, এটা অনেক সময় আমাদের জাজমেন্টে আসে না বা আমরা একটু তড়িঘড়ি করি। এই জন্যই আমাদের হয় ওখানে একটা অবজারভেশন রুম রাখা দরকার, নয়তোবা তারা যদি মনে করে যে কোন কনফিউশন আছে ও রেসপেক্টিভ ডিপার্টমেন্টে কাউকে ডেকে কথা বলতে পারে। এটা একটা। আরেকটা ইস্যু যেটা, সেটা হচ্ছে যে আমরা প্রায় ফিল করি যে একটা রোগীকে আইসিইউতে পাঠাইতে গেলে ধ্যান দরবার চলতে থাকে। এটা কিন্তু আমরা যেহেতু এটা প্রাইভেট প্রতিষ্ঠান, এটা সরকারি না, আমরা এই প্রবলেমটা ফেস করছি। আমরা যারা বিশেষ করে সার্জারি করি বা আরটিএ নিয়ে আসে বা ম্যাডামদের পোস্টমর্টম আসে বা যখনই ব্লিডিং নিয়ে আসে বা ক্রিটিক্যাল পেশেন্ট আসে, আইসিইউতে যাবে কি যাবে না দেন দরবার চলতে থাকে, এখানে প্রায় অনেক সময় নষ্ট হয়। তো আমার একটা রিকোয়েস্ট সকলের কাছে, যে ডিরেক্টর মহোদয় স্যারকে অনুরোধ করবো এই উদ্যোগ নেওয়ার জন্য যে আমরা সবাই অনেকেই অনেক জায়গায় ডোনেট করি। আমাদের একটা এমন একটা ফান্ড থাকা উচিত যে ইনিশিয়াল ম্যানেজমেন্টের জন্য, যেটা নট সিট ভরার জন্য, যে তার জন্য যদি কোনো মেডিসিন রিলেটেড দরকার হয়, আমি পেশেন্টটাকে আইসিইউ কে পাঠায়া একটা দিন অন্তত সাপোর্ট দিতে পারি, এরকম একটা ফান্ড তৈরি করা যায় কিনা এই ব্যাপারটাতে দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ সবাই। Thank you, ma'am, for your nice presentation. Madam, component মানে প্রিপারেশন যেটা, এটাই হচ্ছে ট্রান্সফিউশনের, এখনের ট্রান্সফিউশন মেডিসিনের একদম মানে বেসিক, যার যে কম্পোনেন্টটা দরকার বডিতে, ওইটা ছাড়া বাকি হোল ব্লাড দেওয়ার অ্যাকচুয়ালি তার কোনো প্রয়োজন নাই। যেমন এই পেশেন্টের ক্ষেত্রে যদি তাকে শুধুমাত্র আরসিসি দেওয়া হতো তাহলে হয়তো বা হ্যাজার্ডটা মানে প্রিভেন্ট করা যেত। তো মানে কম্পোনেন্ট মেশিন বা এই জিনিসগুলো আসলে কি বলবো, মানে এখন আপডেট করা উচিত আর কি। ডিরেক্টর স্যারের মানে কি বলবো দৃষ্টি আকর্ষণ করছি। কস্টলি হয়, কম্পোনেন্ট মেশিন অনেক কস্টলি। আর এখানে যেহেতু আসলে ম্যাক্সিমামই গরিব রোগীরা আসে, যেমন প্লেটলেট যে অ্যাফ্রিসিস করার পরে মানে কিটের দামই মনে হয় 25,000 টাকার মতো। তো এগুলো আসলে এফোর্ড করা তো আসলে কঠিন হয়ে যায় সত্যি কথা যেটা। তারপর লিউকোসাইট রিডিউসড ব্লাড যদি দেওয়া যায় তাহলে অনেক হ্যাজার্ড অ্যাভয়েড করা যায়। এই জিনিসগুলো আসলে মানে গ্র্যাজুয়ালি ইমপ্রুভ করতে হবে ম্যাম। মানে যেটা একাডেমিক হসপিটাল আমাদের নিজেদের জন্য সেফ ব্লাড ট্রান্সফিউশন যেটা বলা হয় কিন্তু কম, তবে ট্রলি কিন্তু এই যত কম্পোনেন্ট এমনি সবগুলোতেই হতে পারে।
কারণ ট্রালি অ্যাকচুয়ালি প্রিভেন্ট করা মানে কি বলবো একই কম্পোনেন্ট যেমন মেইনলি যেটা বলা হয় ট্রালির ক্ষেত্রে যে ডোনারের ব্লাডে যদি এইচএলএ অ্যান্টিবডি প্রেজেন্ট থাকে ওইটা যদি রেসিপিয়েন্টের সাথে মানে লিউকোসাইটের সাথে রিঅ্যাকশন করে কিন্তু সেম ব্লাড টাইপ এবং সেম অ্যান্টিজেনই অন্য আরেকজন পেশেন্টের ক্ষেত্রে যে রিঅ্যাকশন করবে এটা আসলে বলা যায় না কিন্তু এই কারণে বলা হয় যে মাল্টিপ্যারা ডোনার অ্যাভয়েড করতে কারণ তাদের বডিতে অনেক অ্যান্টিবডি থাকে জি আরেকটা ম্যাম আছে যে ট্রালি মানে পেশেন্টের কিন্তু অলরেডি লাং ইনজুরি ছিল প্রিভিয়াস লাং ইনজুরি প্রেজেন্ট থাকলে সার্জিক্যাল কেস এবং ক্রিটিক্যালি ইল যে পেশেন্টগুলো তাদের ক্ষেত্রে 50 to 100 টাইমস মোর ট্রালি হয় সো এই ব্যাপারে ব্লাড ট্রান্সফিউশনের ব্যাপারে একটু কেয়ারফুল হতে হবে আচ্ছা আমি একটু ও যেটা বুঝাতে চাইছে সেটা হলো যে আমাদের যেহেতু কোম্পানি নাই আমরা এই মুহূর্তে এই ধরনের ট্রালি যে কারণে হতে পারে একই ব্লাড দিয়ে বা একই ডোনারকে প্রত্যেকটা দিয়ে হবে এমন না তবে কাউকে প্রিডিসপোজড কারা বেশি সেটা হলো যে ক্রিটিক্যালি ইল পেশেন্ট যারা এই পেশেন্টের ক্রিটিক্যালি যারা মেকানিক্যাল ভেন্টিলেশন থাকে এদের বেশি হওয়ার চান্স থাকে তারপরে হলো যে তোমার আগে থেকে সেপ্টিসেমিয়া ও শকেটকে ছিল এগুলো ক্রিটিক্যালি এরা এমনিতেই বেশি সাসেপ্টেবল টু ডেভেলপ লাং ইনজুরি তো এই ধরনের আরেকটা হলো ডোনার সিলেকশনের ব্যাপারে আমরা যদি ব্লাড দিই তাহলে মেল ব্লাড ডোনারের কাছ থেকে দেওয়াই ভালো অথবা আনম্যারিড মেয়েদের কাছ থেকে মাল্টিপ্যারাস মায়েদের কাছ থেকে কারণ তাদের এমনিতেই অ্যান্টিবডি রিলেটেড অ্যান্টিবডি যেগুলি এগুলো বেশি থাকে বডিতে এই জন্য মাল্টিপ্যারাস যেমন বলে না যে বোন ব্লাড দিতে চায় আর ভাইয়ের ছোট বাবাকে মেয়ে দিতে যে বোনটা আনম্যারিড ওর কাছ থেকে আমরা ব্লাড দিই এই পেশেন্টটাকে ওই যে 4 দিনের পরে 5 দিনের পরে আরো 2 দিন করা হয়েছে ওখানে ওইটা একটা ডিলে ছিল এখানে এসেও যে 4-5 ঘন্টা ডিলে এটা পেশেন্ট আরো ক্রিটিক্যালি ইল তারপরেও পেশেন্টটা কিন্তু সার্ভাইভ করে গেছিল তারপরে লাস্ট টাইমে আমরা শেয়ার স্টেটা নিতে পারি থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে আমাদের টেক হোম মেসেজ দেওয়া হয়ে গেছে আজকে আমরা কি জন্য কেসটাকে সিলেক্ট করেছি এটাও নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি থ্যাংক ইউ আমার হোল ডিপার্টমেন্টকে স্পেশালি নিভা এই পেশেন্টটাকে নিয়ে আসছে আমাদের এটা টোটালিটার সাথে রিলেটেড ছিল আমরা কেসটাকে সিলেক্ট করলাম আর হলো যে যাদেরকে